কোচ এমপি আনোয়ারুলকে হত্যা করা হয়েছে নিশ্চিত করল কলকাতা পুলিশ। মরদেহের সন্ধানে চলছে তদন্ত। দায়ীরা বাংলাদেশি ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার সুষ্ঠু বিচার চাইলেন আনারের মেয়ে। দুর্নীতিতে জড়িত থাকার শঙ্কা মির্জা ফখরুলের, সমীচীন বক্তব্য নয় মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং ফের নির্বাচনী সহিংসতা। নরসিংদীর রায়পুরার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহত, সমর্থকদের বিক্ষোভ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। ভারতে চিকিৎসার জন্য গিয়ে রহস্যজনকভাবে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। যে ঘটনায় তোলপাড় চলছে দুই দেশেই। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ এবং তথ্য উপাত্ত থেকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। তবে মরদেহ এখনো মেলেনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ হত্যায় জড়িতরা বাংলাদেশি। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর 2 দিন পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল 18 মে গোপাল বিশ্বাস বাদী হয়ে কলকাতার ব্যারাকপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। সেখানে উল্লেখ করা হয় গত 12 মে সন্ধ্যায় আনারুল আজিম তার বাসায় যান। পরের দিন দুপুরে ডাক্তার দেখানোর জন্য তিনি ওই বাসা থেকে বের হন। পরে তার মোবাইল থেকে একটি মেসেজ আসে, জরুরি কাজে তিনি দিল্লি যাচ্ছেন। 16 মে তাকে আর ফোনে পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। এরপর বুধবার ভোরে নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে রক্তের চিহ্ন খুঁজে পায় কলকাতা পুলিশ। এর থেকেই পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। তবে মরদেহ এখনো মেলেনি। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের এই কর্মকর্তা বলছেন এরই মধ্যে তাদের কাছে যে তথ্য তাতে তারা নিশ্চিত হয়েছেন এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে আর কিছু বলতে রাজি হননি তিনি। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে এ ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেল সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। এদিকে দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন তারা নিশ্চিত হয়েছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এই হত্যার সঙ্গে জড়িতরা সকলেই বাংলাদেশি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। পশ্চিমবঙ্গের যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে সেখানে লাশ পাওয়া যায়নি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গোয়েন্দা পুলিশ বলছে হত্যা রহস্য উদ্ঘাটনে ভারতের পুলিশের সাথে নিবিড়ভাবে কাজ করছেন তারা। আর বাবা হত্যার বিচার চাইলেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। চিকিৎসার জন্য 12 মে দর্শনা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা গিয়ে 16 মে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বুধবার কলকাতা পুলিশ নিশ্চিত হয় খুন হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য। এমপি আনারকে যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে লাশ সেখানে পাওয়া যায়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই কমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে।
মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর পেয়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ছুটে যান আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। পুলিশ প্রশাসন সহ সরকারের হস্তক্ষেপ চেয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন ডরিন। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না। বাবা, আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। হত্যা রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। মুন্না, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ভারতের মাটিতে বাংলাদেশি এমপি খুন, আপনি একজন রাজনৈতিক সংবাদকর্মী হিসাবে এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন, আর মন্ত্রীরাই বা কি বলছেন? একজন রাজনৈতিক নেতা না, তিনি একজন পার্লামেন্টারিয়ান এবং তিনি তিনবার এমপি ছিলেন। 14, 18 এবং 24 দ্বাদশ জাতীয় নির্বাচনে, যে নির্বাচনটা হলো 7 জানুয়ারি। একজন এমপির খুন সেটা কিন্তু খুব সাধারণ বিষয় না, এটা কিন্তু অনেক বড় বিষয়। এবং উনি খুন হয়েছেন দেশের বাইরে, অর্থাৎ কলকাতাতে, ইন্ডিয়াতে। এবং এই ক্ষেত্রে আপনি যদি জানতে চান, সেটা হচ্ছে যে উনি যখন কলকাতায় গিয়েছেন চিকিৎসার জন্য, উনি কিন্তু ইন্ডিয়ান এম্বাসি বা ইন্ডিয়াকে কিন্তু ইনফর্ম করেননি বা যে আমি সেখানে চিকিৎসার জন্য যাচ্ছি। যদি তিনি সেটা বলতেন, সেক্ষেত্রে তাকে কিন্তু এক ধরনের নিরাপত্তা দেওয়া হতো। উনি কিন্তু গেছিলেন ব্যক্তিগত কারণে চিকিৎসার জন্য, এবং উনি কিন্তু দেশ থেকে যাওয়ার সময় কাউকে নিয়ে যাননি, উনাকে একাই গিয়েছিলেন, অনেকটা এরকম। কিন্তু উনি কিন্তু জানাননি এমপি হিসেবে যাচ্ছেন একজন পেশেন্ট হিসেবে আর কি। তো যে কোনো খুনই কিন্তু আপনার বড় বিষয় আছে। সেখানে যদি একজন মেম্বার অফ পার্লামেন্টারিয়ান, তিনবারের এমপি, তার খুনটা কিন্তু আসলে এটা খুব ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়। এবং আপনি যেটা বলছিলেন যে এই বিষয়ে সরকারের মন্ত্রী যেটা বলছিলেন, কথা আপনি বললেন, সকাল সন্ধ্যায় স্পষ্ট বলেছেন যে এটা কিন্তু একটি খুন, এবং যারা খুন করেছেন তারা কিন্তু বাংলাদেশি, অর্থাৎ ইন্ডিয়ান কেউ তাকে কিন্তু খুন করে নাই, বাংলাদেশি তারা খুন করেছে। এবং পররাষ্ট্রমন্ত্রী বলছেন তার লাশ কিন্তু এখনো উদ্ধার হয়নি। যে ফ্ল্যাটে তিনি, নিউ টাউনের যে ফ্ল্যাটে তিনি ছিলেন আর কি, সেখানে তার কিন্তু লাশ এখন উদ্ধার হয়নি। এমনটা জানা যাচ্ছে যে তার লাশ কিন্তু আসলে আমরা শুনছি, এখনো সেটা সঠিক কিনা বলতে পারবো না, মানে এখনো আমরা জানি না, তার লাশ খুব সম্ভবত কয়েক টুকরা নাকি করা হয়েছে। সেটা আসলে পাওয়াটা কিন্তু অনেকটা কঠিন, তারপর চেষ্টা চলছে। এবং বিকালে যদি আমি আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী স্পষ্ট বলেছেন যে তার চিকিৎসার যে কারণে তিনি গিয়েছিলেন, তিনি কিন্তু কাউকে বলেননি, ইন্ডিয়ান এম্বাসি বা ইন্ডিয়াকে তিনি কিন্তু জানাননি, সেক্ষেত্রে তাকে নিরাপত্তাকে দেওয়া হয়নি। এবং তিনি বলছেন যে এই বিষয়ে তারা কিন্তু নজরদারি করছেন এবং যারা খুনি তাদের কিন্তু বিচারের মুখোমুখি করা হবে, অর্থাৎ সরকারের উচ্চ পর্যায় থেকে তারা কিন্তু এই বিষয়ে তারা দেখছেন। এবং একজন এমপির খুনকে আসলে কিন্তু ছোটভাবে দেখার কিছু নয়, এবং মন্ত্রীরা তৎপর, তারা বলছেন যে কোনো কিছু তারা বিচারের মুখে তারা করবেন, অর্থাৎ বিচার কিন্তু এটা হবে এবং খুনি তারা কিন্তু বেরিয়ে আসবে, এটা কিন্তু স্পষ্ট। ভারতের পুলিশ বলছে যে লাশ পাওয়া যায়নি, কিন্তু এক্ষেত্রে মরদেহ উদ্ধারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? সরকার তো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আপনি জানেন যে 1 সপ্তাহ নাগাদ তিনি কিন্তু নিখোঁজ, এবং তার মেয়ে ডরিন, যিনি কথা বলছেন একটু আগে, তিনি কিন্তু ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, তার পিএস তিনি কিন্তু জানিয়েছিলেন। তখন থেকে সরকার কিন্তু তৎপর, অর্থাৎ সরকার কিন্তু শুরু থেকে কিন্তু তার বিষয়ে কিন্তু কাজ করছে, কারণ তিনি মেম্বার অফ পার্লামেন্টারিয়ান, তিনবার এমপি, রানিং এমপি যখন নিখোঁজ হয়, সেটা কিন্তু আসলে খুব বড় একটা বিষয়। এবং আজকে যেটা জানা গেল, তিনি কিন্তু এখন নাই, অর্থাৎ লাশ যে উদ্ধার, সেটা আসলে লাশ কি অবস্থা আছে সেটার উপর নির্ভর করবে। এখন লাশটা যদি টুকরো করা হয়, সেটা উদ্ধারের প্রক্রিয়া কিন্তু অন্যরকম, সেটা কিন্তু আপনি একটা লাশ পূর্ণাঙ্গ পাবেন না। বা লাশের যে উদ্ধার, এটা কিন্তু আসলে লাশ না পেলে আসলে মরদেহ উদ্ধারের বিষয়টা কঠিন। এখন সরকার তো লাশ অবশ্যই উদ্ধার করবে, চেষ্টা করছে, তারা কিন্তু কথা বলছেন, ইন্ডিয়ান যারা পুলিশ রয়েছেন, গোয়েন্দা রয়েছেন, লাশ না পাওয়া পর্যন্ত আসলে উদ্ধারের বিষয়টা কিন্তু বলা অনেকটা কঠিন। বিএনপির শাসনামলে দীর্ঘ 9 বছর তিনি ভারতে এমপি আনোয়ারুল ছিলেন, সেখানে তার ব্যবসাও রয়েছে বলে খবর বের হচ্ছে, কিন্তু এই বিষয়ে কোনো তথ্য আছে কি আপনার কাছে? আপনি জানেন যে তার বাড়ি কিন্তু ঝিনাইদহ এলাকাতে, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এইগুলো কিন্তু আপনার সীমান্তবর্তী এলাকা, এবং সীমান্তবর্তী এলাকাতে কিন্তু আপনার
ব্যবসা থাকেই, সীমান্ত কেন্দ্রিক বিশেষ করে বিভিন্ন ব্যবসা থাকে, ফলমূলের ব্যবসা থাকে, মাদকের ব্যবসা থাকে, স্বর্ণের ব্যবসা থাকে। আপনি যেটি বলছিলেন বিএনপি শাসনামলে তিনি 9 বছর ইন্ডিয়াতে ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু আসলে ওখানে তার বেশ ঘনিষ্ঠ লোকজন রয়েছে এবং বিএনপির সময় তিনি ওখানে পলাতক অবস্থা। আপনি বলছেন যে ভারতের সাথে তার মানে সম্পর্ক, যেহেতু সীমান্তবর্তী এলাকা তার ব্যবসা ওখানে ছিল এবং তাকে কিন্তু স্থানীয় এলাকাতে শুরুতে জানতো আনার কমিশনার হিসেবে। তিনি কিন্তু এমনটা রয়েছে, তিনি কিন্তু ওখানে স্থানীয় যে মাদক এবং স্বর্ণ চলাচলের যে ব্যবসা তার কিন্তু উনি অনেকটা নিয়ন্ত্রক ছিলেন। এমপি হওয়ার পরে কিন্তু আসলে তিনি জনগণের জননেতা হয়েছেন, তারপরেও কিন্তু আর এই ব্যবসাগুলো যে বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। এবং এই যে বিষয়টা আপনি বলছিলেন যে ভারতের যে ব্যবসায়ী, ভারত ব্যবসা কেন্দ্রিক আমরা যেটা ধারণা করছি সেই কেন্দ্রিক কিন্তু তাকে কিন্তু আসলে এই খুন করা বা এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং তার এই যে সীমান্ত ব্যবসা, স্বর্ণের ব্যবসা সহ নানান ধরনের ব্যবসা রয়েছে এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা এখানে কিন্তু আসলে ব্যবসা থাকে এবং সবাই যারা বিশেষ করে প্রভাবশালী মহল তারা কিন্তু এই ব্যবসাগুলো করে থাকে। সেই হিসাবে কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তার ভারত কানেকশন বা তার ব্যবসা এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এই তার হত্যার পিছনে আর কি। আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো তথ্য নিয়ে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিষয়ে কি জানতে পেরেছেন আর পরিবার ও নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ ন্যান্সি। আমি আজকে সারাদিনই ঝিনাইদহে ছিলাম। আপনি জানেন আনোয়ারুল করিম 12 তারিখে ভারতে গেছিলেন তার নিজ বাসা থেকে, অর্থাৎ ঝিনাইদহের কালীগঞ্জের যে বাসা, সেই বাসা থেকে চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার হয়ে কিন্তু তিনি কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার জন্য। তবে আমরা চিকিৎসার যে কথাটি আমরা শুনছি, আমি সারাদিন স্থানীয় যারা নেতাকর্মী এবং স্থানীয়রা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের একটি তথ্য দিচ্ছেন যে শুধু কিন্তু চিকিৎসার জন্য নয়, আসলে এখানে তার একটি ব্যবসায়িক কাজেও তিনি গেছিলেন। অর্থাৎ এখানে প্রায় 200 কোটি টাকার একটি ব্যবসায়িক যে লেনদেন এবং ডিলের একটা কারণ ছিল, যার কারণে কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন এবং যেটা বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে এই ডিলটি কিন্তু মত ঐক্য না হওয়ার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। আসলে 12 তারিখে যখন তিনি কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে যান, তারপরে তিনি কিন্তু কলকাতার যে নিউ গার্ডেন এলাকায় একটি আবাসন, অর্থাৎ বিলাসবহুল একটি আবাসন হোটেলের 56 নম্বর কক্ষটি তিনি ভাড়া নেন এবং সেখানে থাকেন। তবে 13 তারিখের পর থেকে কিন্তু তার পরিবারের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়, অর্থাৎ পরিবারের সাথে আর কোনো যোগাযোগ হয় না। তারপর থেকেই কিন্তু তিনি নিখোঁজ ছিলেন। আজ 9 দিন পরে কিন্তু আজ সকালে ভারতীয় যারা পুলিশ নিউ গার্ডেন এলাকার কিন্তু আবাসিক সেই যে ভবন, সেই ভবনের 56 নম্বর ফ্ল্যাট থেকে কিন্তু কিছু তথ্য এবং আলামত, অর্থাৎ রক্ত সহ তার কিছু জিনিসপত্র উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো মরদেহ উদ্ধার হয়নি। আর এই ঘটনায় কিন্তু এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অর্থাৎ কালীগঞ্জ যে তার আসন যেটি, অর্থাৎ ঝিনাইদহ 4 আসন, এই ঝিনাইদহ 4 আসনের কিন্তু একাধিক নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি। তার বাড়ির আশপাশ থেকে শুরু করে সব স্থানে কিন্তু নেতাকর্মীরা জড়া হয়েছে। নেতাকর্মীরা প্রশ্ন করছেন যে কেন, কি কারণে তাদের এই এমপিকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য। এবং এদিকে আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে তিনি কিন্তু পরপর 3 বারের এই আসন থেকে কিন্তু এমপি নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু রানিং এমপি। আসলে রানিং এমপি আপনি বুঝতেই পাচ্ছেন, 3 বারের যে পরপর যে নির্বাচিত এমপি, সে আসলে জনপ্রিয় একজন এমপি। তাই এলাকার মানুষের মধ্যে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। তবে আমরা যে তথ্যটি বারবার উঠে আসছে এবং স্থানীয়রা যেটি বলছেন, তিনি কানের চিকিৎসার কথা বলেও কিন্তু তার নিজ বাড়ি থেকে কলকাতায় গেলেও কিন্তু এর পাশাপাশি কিন্তু তিনি গেছিলেন একটি ব্যবসায়িক ডিলে, অর্থাৎ এই 200 কোটি টাকার একটি ব্যবসায়িক ডিলের কথা উঠছে। যদিও এটা স্থানীয়দের ভাষ্য, এই ডিলের কারণে কিন্তু হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে। যদিও আমরা যেটি জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় পুলিশ এবং বাংলাদেশের প্রশাসনের যে তথ্য আমাদেরকে নিশ্চিত করেছে, তবে তার মৃত্যুর বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছে। আমি এ বিষয়ে তাদের পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। পরিবারের আত্মীয় স্বজনরা যেটি বলছে যে তিনি কিন্তু চিকিৎসার উদ্দেশ্যেই কলকাতায় গিয়েছিলেন এবং 13 তারিখ থেকেই কিন্তু তাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন তারা প্রশাসনের দ্বারস্থ হন এবং প্রশাসনকে জানায়। তারপর থেকে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিন্তু ভারতীয় প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করে। তবে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়াশার মধ্যেই রয়েছে। আসলে এই যে নিখোঁজ হয়েছে, হত্যার বিষয়টি নিশ্চিত হলেও কিন্তু তার মরদেহ নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তার মধ্যেই কিন্তু রয়ে গেছে। আসলে কি হয়েছে, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার লাশ কোথায়, এই প্রশ্নগুলো কিন্তু নেতাকর্মী এবং স্থানীয়দের মাঝে ঘুরপাক খাচ্ছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই যে ঝিনাইদহ 4 আসন অর্থাৎ কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম, তার কিন্তু
কিন্তু তার নামে একাধিক মামলা রয়েছে, অর্থাৎ প্রায় 2 ডজন খানিক কিন্তু মামলা রয়েছে, অর্থাৎ তার চোরাচালানির মামলা রয়েছে তার নামে, এছাড়া তার নামে হত্যা মামলা ছিল। এই মামলাগুলোর কারণে কিন্তু তার শত্রুতা হতে পারে, অর্থাৎ এ কারণেই কিন্তু স্থানীয়রা যেটি বলছে যে এটি রাজনৈতিক কারণ হতে পারে, এটি ব্যবসায়িক কারণ হতে পারে, এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে আসলে সর্বশেষ গোয়েন্দা যে তথ্য যারা তদন্ত করছেন, প্রশাসন বলছেন যে তারা তদন্ত করছেন, এই তদন্ত শেষেই হয়তো বোঝা যাবে যে কেন এই সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে এবং আসলে লাশ পাওয়ার পরে বোঝা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। নিখোঁজের 9 দিন পর কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। তার এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছে না স্থানীয় নেতাকর্মী ও স্বজনেরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছে, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও নেতাকর্মীদের। ঝিনাইদহ থেকে মেহেদি হাসান সবুজকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। নিজ সংসদীয় এলাকা কালীগঞ্জের 3 তলার এই বাড়ি থেকেই চিকিৎসার উদ্দেশ্যে গত 12 মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে এভাবেই ভ্যানে করে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওঠেন কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসনের 56 নম্বর ফ্ল্যাটে। এরপর 13 তারিখ থেকে আর খোঁজ মেলেনি তার। 9 দিন নিখোঁজের পর বুধবার সকাল 9:30টার দিকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এই বাসা থেকে তার মৃত্যুর আলামত উদ্ধার করে পুলিশ। তার এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবারের সদস্য ও স্বজনেরা। তাকে মারা হলো কেন? আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই। একজন সংসদ সদস্য হয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। এরকম একটা এমপি জীবনে মানে বাংলাদেশের লোক আর পাবে না খুঁজে। খুবই ভালো। আপনারা তদন্ত নিয়ে সঠিক বিচার দেন আমাদের, আমরা এই সঠিক বিচার চাই। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাজনৈতিক একটি প্রতিহিংসা, যেহেতু পাশাপাশি তিনি ব্যবসাও করতেন, ব্যবসার কারণেও প্রতিহিংসা মানুষের হয়, কিন্তু এরকমভাবে খুন হয়ে যায় বা খুন করতে পারে, এটা হচ্ছে যে খুব দুঃখজনক। যেভাবে ঘটুক না কেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। নেতাকর্মীরা বলছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। তার সিম একটা পাওয়া গেছে আপনার এই গেদে বর্ডারে, আর একটা পাওয়া গেছে আপনার বেনাপোল। তখনই আমাদের সন্দেহ হয়েছে যে নেতার কিছু একটা হয়েছে। এটা কারা ঘটালো, কি জন্য ঘটালো, আমরা সঠিক তথ্য উন্মোচন করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। এদিকে পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আনা হবে আইনের আওতায়। আমরা খুবই সেন্সিটিভলি জিনিসটা দেখছি। এখানে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্য ধারণ করেন। এটা একটা বড় রকমের দুর্ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত হবে এবং যারা যারা এখানে জড়িত আছে সবাই আইনের আওতাভুক্ত হয়ে যাবে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসন কালীগঞ্জ থেকে পরপর 3 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। হত্যা, চোরাচালান সহ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় 2 ডজন মামলা হয়েছিল। ব্যবসায়িক কারণে নিয়মিত বিরতিতে তিনি ভারতে যাতায়াত করতেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য হত্যার পেছনে দুর্নীতির বিষয় জড়িত কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, জাতির জন্য আওয়ামী লীগ সমস্যা, এদের সরিয়ে দেওয়ার বিকল্প নেই। সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী সামনে রেখে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মূল দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 তারিখ থেকে 28শে মে থেকে
11 জুন পর্যন্ত। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বর্তমান সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় দেশকে। বলেন, উপজেলা নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন আলোচনায় রেখেছে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়াতে, আপনার প্রিন্টিং মিডিয়াতেও। এছাড়া কিন্তু জনগণের কোথাও, বাংলাদেশের কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই। কারণ ইলেকশন ব্যবস্থাটার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। আজকে তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বাহিনীগুলোর ব্যবহার লজ্জাজনক। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। এখনো তারা যেটা বলছে সেটা হচ্ছে এটা নাকি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবে তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস আ শেম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে গিয়ে একজন সংসদ সদস্যের নিখোঁজ হওয়া ও পরে লাশ উদ্ধার, এ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আর কি। জাতির সামনে বিএনপি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগই সমস্যা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতির সামনে সমস্যা হচ্ছে এই সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমপি আনোয়ারুলের হত্যা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সমীচীন নয়। জানান, খুনিদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। বিকালে আওয়ামী লীগের সংস্কৃতি উপকমিটির সভায় ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতি নিষেধাজ্ঞা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আলোচনা সভা, দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি আনোয়ারুল আজিম হত্যা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, বন্ধু রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সমীচীন নয়। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকেন, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন, কত বছর হয়ে সালাউদ্দিন আছে না? তো আমি ফখরুল সাহেবকে বলি, তার ফেটটা যে অবস্থা আসলো, সেখানে তো তাকে তো কেউ হত্যা করেনি, তার জীবন তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি। তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছে? যারা গণহত্যাকে অস্বীকার করে তাদের ভিসা নীতি নিষেধাজ্ঞা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান ওবায়দুল কাদের। 7 জন, এখন আবার একজন। তো আমি ওই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে, তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। বিশ্ব সংকটের প্রতিক্রিয়ায় দেশের রিজার্ভ কমে গেছে এবং দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। আজ বুধবার বেলা 12টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরের কান্দি মসজিদের পাশে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী থেকে সুমন বর্মনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। বেড়েই চলেছে নির্বাচনী সহিংসতা, ঘটছে প্রাণহানির ঘটনাও। এবার নির্বাচনী সহিংসতায় প্রাণ হারালেন নরসিংদীর রায়পুরার ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সামনে রেখে যথারীতি প্রচার প্রচারণা চালাচ্ছিলেন সুমন মিয়া। বুধবার বেলা 12টার দিকে চরাঞ্চল পাড়াতলীতে
প্রচারণা চলাকালে তার উপর অতর্কিত হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা। উপস্থিত থাকিয়া চতুর্দিকে অ্যাটাক করছে, 3 সাইড দিয়ে গুলি করছে, গ্যালাস গুলার সহ। পরে আমার ভাই যখন গুলি একটা খেলাইছে, এবার আমার মিলে ধরছে, গো ভাই আমি প্রত্যক্ষদর্শী জানায় রুবেলের সমর্থকরা আগ্নেয় অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ঘিরে ফেলে তাদের। এ সময় হামলাকারীদের আঘাতে আহত হয় সুমন। দৌড়ে স্থানীয় বাসকারী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার। একটা প্রার্থীকে কেমনে মেরে ফেলে, এটা কি করলো গো? একটা প্রার্থীকে কিভাবে এরা অস্ত্রধারীরা মেরে ফেলে? ওনার কোনো খোঁজ খবর নাই। তো দুপুরের পরে জানতে পারলাম যে উনি ওখানে এই বাসগাড়িতে আক্রমণ করছে, প্রতিপক্ষের দলের লোকেরা আক্রমণ করছে। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা ইসিজি করেছি, ইসিজিতে কোনো ধরনের কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি। তো এমন অবস্থায় আমরা যাবতীয় সকল টেস্ট করার পর আমি এবং আমাদের সাথে যে ডক্টর ছিল আর ডক্টর সবাই মিলে আমরা রোগীর মৃত ঘোষণা করেছি। এখনো আমরা ঘটনার বাকি বিষয়ে তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ঘটনার পরপরই উত্তেজনা বিরাজ করছে রায়পুরায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই মুহূর্তে নরসিংদীর রায়পুরে আছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, এই হত্যা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি আছি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা জানেন যে তৃতীয় দফায় 29শে মে রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন হলো সুমন মিয়া, আরেকজন হলো আবির হোসেন রুবেল। সুমন মিয়াকে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু সমর্থন দিয়েছেন। তিনি অন্যান্য দিনের মতো আজকে দুপুরে চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের এবং পাড়াতলি ইউনিয়নে গণসংযোগে গিয়েছিলেন। দুপুর 1টার দিকে ওনার যে গাড়িবহর, সে গাড়িবহরের সামনে পড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবির হোসেন রুবেলের সমর্থকরা। ওই সময় তাদের মধ্যে প্রথম পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আবির হোসেন রুবেলের সমর্থকরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে সুমন মিয়ার উপর হামলা চালায়। ওই সময় সুমন মিয়া লাঠির এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে তিনি দৌড়ে চর দিয়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। এদিকে আবির হোসেন রুবেল রায়পুরায় প্রচার চালায় যে সুমন মিয়া তাদের সমর্থকদের উপর গুলিবর্ষণ করেছে। তারা মিছিল সহকারে রায়পুরা থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ করে এবং সুমন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানায়। কিন্তু আহত সুমন মিয়ার অবস্থা যে এতটা খারাপ তা কেউ জানতে পারেনি। সুমন মিয়া যখন বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে ছিলেন, সেখানে পুলিশ যখন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিল উপজেলা সদরের পুলিশকে, তখন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি অ্যাম্বুলেন্স তারা চরের বাসগাড়ির উদ্দেশ্যে পাঠানোর চেষ্টা করে। কিন্তু রুবেলের সমর্থকরা হাসপাতালের সামনে সেই অ্যাম্বুলেন্সকে আটকে দেয়। ফলে দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ তাদের এই অ্যাম্বুলেন্সটি চরাঞ্চলে পাঠাতে সমর্থ হয়। এই দীর্ঘ সময়ের কারণে পুলিশ যখন রায়পুরার বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি থেকে সুমন মিয়াকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। একই সঙ্গে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে মূলত সুমন মিয়ার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন রায়পুরা উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এই নির্বাচনে যে সহিংসতা তারই একটি প্রকাশ বলে তারা জানিয়েছে এবং নিহতের স্বজন এবং স্থানীয়রা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এই ছিল রায়পুরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুমন বর্মন। দেখছেন সংবাদ রাত।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও একচেটিয়া জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। 156 উপজেলার মধ্যে 136টিতে জিতেছেন দলটির নেতারা। বাকিগুলোতে জয় পায় স্বতন্ত্র সহ অন্যান্য দল থেকে। জয় পেয়ে অনেক প্রার্থী সমর্থক তাৎক্ষণিকভাবে করেন বিজয় উল্লাস। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়ন নিশ্চিতে কাজ করার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলছে বিজয় উল্লাস, হচ্ছে বিজয় রথ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জয় পেয়ে এভাবেই উল্লাসে ফেটে পড়েন প্রার্থী ও কর্মী সমর্থকরা। চট্টগ্রামের হাটহাজারীতে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। আর ফটিকছড়িতে চেয়ারম্যান পদে জয় পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। তাৎক্ষণিকভাবে রাতেই বিজয় মিছিল করে জয় উদযাপন করেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। এ সময় মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গণ। ফটিকছড়ির মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন যেটি আমি কল্পনাও করতে পারি। সবসময় আপনাদের পাশে থেকে যে কোনো সুবিধা অসুবিধায় সর্বোচ্চ সাধ্য দিয়া থেকে আমি আপনাদের কাজ করে যাব। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ মণ্ডল 44,693 ভোট পেয়ে আনারস প্রতীকে জয় ছিনিয়ে নেন। সেই সঙ্গে মিঠাপুকুরে 48,863 ভোট পেয়ে নির্বাচিত হন কামরুজ্জামান কামরু। রাতেই তাৎক্ষণিকভাবে বিজয় মিছিল করে জয় উদযাপন করেন কর্মী সমর্থকরা। এ সময় বিজয়ী প্রার্থীরা এলাকার উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় কাজ করার প্রত্যাশা করেন। এদিকে নানা আলোচনা পাশ কাটিয়ে উৎসাহ উদ্দীপনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে 58% মানুষের ভোটে উপজেলা নির্বাচন শেষ হয়। উৎসব মুখর ভোটে দিন শেষে 26টি ভোট কেন্দ্রের ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক তোফায়েল আহমদ। রাতেই জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে উল্লাস করেন সমর্থকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সকাল থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে 23 অথবা 24 মে। এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দুপুরে রাজধানীর আগরগাঁয়ে আবহাওয়া অধিদপ্তরে দেশ টিভিকে এমন তথ্য দেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। বলেন, সমুদ্র বন্দরে এখনো সতর্কতা জারি করা হয়নি, তবে কাল বৈশাখীর কারণে নদী বন্দরগুলোয় 1 নম্বর সতর্ক সংকেত জারি আছে। আজ ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর জেলার অনেক জায়গা থেকে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে, সেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ সকালে। এর ফলে আমরা বাংলাদেশের যে উপকূল অঞ্চলগুলো সহ দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর আছে সেখানে যে লঘুচাপ সৃষ্টি, তার জন্য আমরা একটু সতর্কতা বার্তা জারি করেছি। এই সতর্কতা বার্তায় আমরা বলেছি যে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং তা উত্তর পূর্ব দিকে কিছুটা সরে আসতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে সেই মধ্যে সেই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হয়ে সে নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।